অবলম্বন করে জেল থেকে পালিয়ে যায়। কিন্তু বাস্তবে জেল থেকে পালানো এভাবে সম্ভব নয়, কারণ বাস্তবের জেলগুলো অনেক সুরক্ষিত থাকে এবং কয়েদিরা কোনো সুপারহিরো নয়। আর তাই বাস্তবেই কয়েদিরা জেল থেকে পালাতে পারে না। আর যেই জেল স্পেশালি এমনভাবে নির্মাণ করা হয় যাতে কয়েদিরা জেল থেকে পালাতেই পারবে না, সেই জেল থেকে পালানো তো সম্ভবই নয়। আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই কিছু দুর্ভেদ্য জেল থেকে কয়েদিরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করে পালিয়ে গিয়েছিল যা দেখলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনাদের হয়তো জানা আছে আলকাত্রাজ এমন একটি জেল যা পৃথিবীতে যত জেল আছে তার মধ্যে অন্যতম দুর্গম জায়গায় অবস্থিত একটি জেল। এই দুর্গম জায়গায় অবস্থিত এই জেলের বিশেষত্ব আজ আপনাদেরকে বলে দিচ্ছি। বিভিন্ন কয়েদি এই জেল থেকে পালানোর জন্য বহুবার চেষ্টা করেছে, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু বলা হয়ে থাকে 1962 সালে এক কয়েদি এই জেল থেকে পালিয়ে গিয়েছিল, আর সেই ব্যক্তির জেল পালানোর পদ্ধতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই কয়েদির পালানোর ইতিহাস বলার আগে এই জেল সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেই। এই জেলটিকে নির্মাণ করা হয়েছিল 1934 সালে, আর এটিকে পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে 1963 সালে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই পুরো জেলটিকে একটি দ্বীপে তৈরি করা হয়েছিল। এই দ্বীপটির অবস্থান সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া তটে। এই জেল থেকে সমুদ্র তীরের অবস্থান 3 কিলোমিটার দূরে। যদিও কোনো সময় কোনো কয়েদি এই জেল থেকে পালানোর জন্য জেলের বাইরে চলে যায়, তবুও সে এই পানির জন্য পালাতে পারত না। আর এজন্যই এই জেলকে নির্মাণ করা হয়েছিল একটি দ্বীপে, যাতে করে কোনো কয়েদি পালাতে না পারে। আর এটা এতটাই সুরক্ষিত জেল যে পৃথিবীর সবথেকে বিখ্যাত জাদুকর হুডিনি ওই জেল থেকে পালাতে ব্যর্থ হয়েছিল। কিন্তু বলা হয়ে থাকে ফ্র্যাঙ্ক মরিস নামক এই কয়েদি এই জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল। বলা হয়ে থাকে এই ব্যক্তির আইকিউ লেভেল পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে অন্যতম ছিল। প্রথমে এই ব্যক্তি জেলে থাকা কয়েদিদের মধ্যে দুজনকে তার বন্ধু বানায়। তাদের দুজনের নাম ছিল জন এবং ক্ল্যারেন্স। ফ্র্যাঙ্ক তার সেই দুই বন্ধুর সাথে পালানোর সমস্ত রকমের পরিকল্পনা শেয়ার করে। তারা লক্ষ্য করে জেলের দেয়ালের ওপরে 3 ফুট প্রস্থ বিশিষ্ট একটি জানালা রয়েছে। তারপরে তারা তিনজন অনেক কষ্টে একটি ড্রিল বিট জোগাড় করে ফেলে। তারপরে তারা একটি নষ্ট ভ্যাকুয়াম ক্লিনারও জোগাড় করে ফেলে। এই নষ্ট জিনিসপত্র এবং তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা একটি ড্রিল মেশিন বানিয়ে ফেলে। খুব সময় নিয়ে তারা এগুলো করেছিল, তাই এটি করতে তাদের 6 মাসের মতো সময় লেগেছিল। তারপর তারা সেই ড্রিল দিয়ে তাদের সেলের দেয়াল ছিদ্র করতে শুরু করে দেয়। তবে এই কাজে তাদের প্রধান ঝুঁকি ছিল সেই ড্রিল মেশিনের শব্দ। তবে তারা আগে থেকেই দারুণ একটি পরিকল্পনা করে ফেলে। এই জেলে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় পিয়ানো বাজিয়ে কয়েদিরা মনোরঞ্জন করতেন, আর তারা প্রতিদিন তাদের দেয়াল ছিদ্র করার কাজ ঠিক সেই সময়ই করত। প্রতিদিন একটু একটু করে ছিদ্র করত এবং বাকি সময় কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে রাখত। তারা আরও একটি দারুণ কাজ করেছিল। তারা তাদের ছেঁড়া জামা কাপড় দিয়ে এবং আরও কিছু জিনিসপত্র সংগ্রহ করে 4টি আলাদা আলাদা মুখোশ বানিয়েছিল। তারপর তারা এই জেল কর্তৃপক্ষের রেইনকোট চুরি করে, আর সেই রেইনকোটকে সম্বল করে 1962 সালের এক রাতে ফ্র্যাঙ্ক এবং তার এক বন্ধুকে নিয়ে সেই জেল থেকে পালিয়ে যায়। কারণ জেল থেকে পালানোর সময় সেই ছিদ্র দিয়ে কেবলমাত্র ফ্র্যাঙ্ক আর সেই দুজনের মধ্যে একজনই বের হতে পেরেছিল, তৃতীয়জন বের হতে পারেনি। তাই তাকে সেখানেই রেখেই তাদের দুজনকে পালিয়ে যেতে হয়। তারা জেলের প্রাচীর টপকানোর পরে সেই রেইনকোট হাওয়া দিয়ে ফুলিয়ে পানিতে ভাসিয়ে পালিয়ে যায়। তারা এতটাই দক্ষভাবে কাজ করেছিল যে কাকপক্ষীও তাদের এই কাজ টের পেয়েছিল না। তাদের সেল থেকে সেই ছিদ্র দিয়ে বের হয়ে যাওয়া যাতে কেউ বুঝতে না পারে, সেজন্য তারা এই দেয়ালের রঙের একটি বোর্ডও সংগ্রহ করে। কিন্তু সেই বোর্ড দিয়ে তাদের সেলের দেয়ালের মতো করতে তাদের প্রচুর পরিমাণে গ্লুর প্রয়োজন পড়ে। কিন্তু তারা পর্যাপ্ত গ্লু না পেয়ে জেলের কনস্ট্রাকশন কাজ চলাকালীন তারা সেখান থেকে বেশ কিছু সিমেন্ট বালির মিশ্রণ চুরি করে, আর সেগুলো দিয়েই তারা ফেক দেয়ালের পরিবর্তে রিয়েল দেয়াল তৈরি করে ফেলে। আর এজন্যই তাদের পালানো অনেক কঠিন হয়ে পড়ে। তাদের পালানো এতটাই কঠিন হয়ে পড়েছিল যে তাদের একজন বন্ধুকে রেখেই তারা দুজন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কেউ কেউ বলে সেই দুজন কয়েদি মাঝ সমুদ্রে ডুবে মারা গিয়েছিল, আবার কারো কারো মতে তারা ব্রাজিলে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। ইয়োশি শশিতিরা বলা হয়ে থাকে এই দুর্ধর্ষ ব্যক্তিকে কোনো জেলেই আটকে রাখা সম্ভব নয়। এই ব্যক্তিকে জেলে বন্দি করে রাখাটা যতটা কঠিন হয়েছিল তা পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে জেলে বন্দি করে রাখাটা এতটা কঠিন ছিল না। এই ব্যক্তি সেই সময় জাপানে অবস্থান করছিল। মানুষ তাকে জাদুকর ভাবত। তখন জাপানের জেল পালানো অনেক সহজ ব্যাপার ছিল, কিন্তু ধীরে ধীরে জাপানের জেলগুলোকে অনেক সুরক্ষিত করে ফেলা হয়, আর কয়েদিদের জন্য সে সময় জেল পালানো অনেক কঠিন হয়ে ওঠে। কিন্তু সেই সময়ই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় চুরি এবং খুনের দায়ে। গ্রেফতারের পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জেলে বন্দি থাকার 3 বছর পর সে তার হাতকড়ার চাবি চুরি করে হাতকড়া খুলে পালিয়ে যায়, কিন্তু পুলিশ তাকে আবার গ্রেফতার করে। পরবর্তীতে তাকে আবার একটি জেলে আটকে রাখা হয়। এই জেল পালানো ছিল আরও কঠিন, কিন্তু এই জেলেও তাকে আটকে রাখা সম্ভব হয়েছিল না। সেই জেলে তাকে প্রতিদিন স্যুপ খেতে দেওয়া হতো, আর সেই স্যুপ না খেয়ে জেলের দরজার উপরে ফেলে দিত, আর এতে করে অল্প কিছুদিনের মধ্যেই সেই দরজায় মুড়িচা পড়ে যায়। তার কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আর তখন বিশ্বযুদ্ধের কারণে পুরো জাপান ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল, আর শশী তখন সেই দরজা ভেঙে আবার পালিয়ে গিয়েছিল।
পুলিশ তাকে আবারও গ্রেফতার করেছিল। তাকে এবার এমন একটি জেলে রাখা হয়েছিল যেখানে 6টা গার্ড রাখা হয় শুধুমাত্র শশীকে পাহারা দেওয়ার জন্য। জেল কর্তৃপক্ষ 6 জন পাহারাদার রেখে ওভার কনফিডেন্ট ছিল। তারা ভেবেছিল শশী এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না। কিন্তু শশীকে যেই সেলে রাখা হয়েছিল সেই সেলের জানালা ভাঙা ছিল, কিন্তু জেল কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়নি ছিল না, কারণ তারা ভেবেছিল তাকে পাহারা দেওয়ার জন্য 6 জন তো রাখাই আছে আর এটাই যথেষ্ট। কিন্তু শশী আবার একদিন তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের সবাইকে ফাঁকি দিয়ে চতুর্থবারের মতো পালিয়ে যায়।